এই গ্রামের একটি মেয়ে যে কিনা গ্রামের সবার সাথে শারীরিক সম্পর্ক করে, কিন্তু তার সাথে শারীরিক সম্পর্ক করার পর গ্রামে একের পর এক খুন হচ্ছে। যারা খুন হচ্ছে তাদের নাম আবার কারা যেন দেওয়ালে লিখে রাখে। তবে খুনগুলো হয় প্রতি মঙ্গলবার রাতে। একটা অদ্ভুত বিষয় হলো, যারা মারা যাচ্ছে তারা আরও পরকীয়ায় লিপ্ত ছিল। অন্যদিকে কেউ আরও প্রতি মঙ্গলবার রাতে দুই হাতে প্রদীপ নিয়ে হেঁটে যাচ্ছে। তাহলে মেয়েটি কেন সবার সাথে শারীরিক সম্পর্ক করে? কেন আমরা প্রতি মঙ্গলবার রাতে দুজন করে মানুষ মারা যায়? পুলিশ কি এর তদন্ত করতে পারবে? এই সকল রহস্য নিয়ে 2023-এ মুক্তি পাওয়া মঙ্গলবারম মুভিটি। এই কাহিনী শুরু হয় 1986 সালে, যেখানে আমাদেরকে রবি এবং সাইলি নামের দুই বন্ধুকে দেখানো হয়, যারা একসাথে পড়াশোনা করছিল। আর ওরা দুজন খুব ভালো বন্ধু ছিল। একদিন ওরা দুজন একটি বাগান থেকে কিছু ফল চুরি করে পালাচ্ছিল। এই সময় রবি একটা কাজলের কৌটো এনে সাইলিকে জানায় যে আমি এটা মহালক্ষ্মীর মন্দির থেকে নিয়ে এসেছি। এখানে সাইলি নিজের দিদার সাথেই থাকতো, কারণ তার মা মারা গিয়েছিল। এরপর ওর বাবা অন্য একজনকে বিয়ে করে নিয়েছিল, আর সাইলিকে নিজের দিদের কাছে রেখে চলে যায়। এবং ওর বাবা অন্য একজনকে বিয়ে করে নিয়েছে। ওর বাবা মাঝের মধ্যে নিজের বউ বাচ্চাকে নিয়ে সাইলির দিদার বাড়িতে আসা যাওয়া করত এখানকার সম্পত্তির ভাগশেষ নিতে। একদিন সাইলির দিদা তাকে বলে, এই জমিটা সাইলির নামে আছে, এটা তোমরা কিছুতেই পাবে না। এটা শুনে লোকটা প্রচণ্ড রেগে যায় এবং নিজের বউকে নিয়ে এখান থেকে চলে যায়। এইসব দেখে সাইলু মহালক্ষ্মীর মন্দিরে গিয়ে খুব কান্নাকাটি করতে থাকে। তখন রবি সেখানে আসে, আর সাইলু তাকে সব বলে। রবি তখন সাইলুকে সান্ত্বনা দেয় আর বলে, সব কিছু ঠিক হয়ে যাবে, তুই এত ভেঙে পড়িস না। ঠিক সেই সময় রবির বাবা সেখান দিয়ে যাচ্ছিল, এবং সেটা দেখে সে রবিকে অনেক মারধর করে এখান থেকে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর সে খুব খারাপ ভঙ্গিমায় সাইলুর শরীর টাচ করতে থাকে এবং তাকে বলে, কি রে, তোকে ডাকি, তুই আসিস না কেন? এখানে বোঝা যায় যে এই লোকটা তার সাথে খুব খারাপ কিছু করত। এই রাতে খবর পাওয়া যায় যে রবিদের বাড়িতে আগুন লেগেছে। আসলে বাড়িতে আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, সেটা আপনারা শেষের দিকেই জানতে পারবেন। দেখতে থাকুন। সাইলু যখন এটা দেখতে যায়, জানা যায় রবি আর ওর বাবা দুজনেই আগুনে পুড়ে মারা গেছে। তখন সে খুব কাঁদে আর ভাবে সবচেয়ে কাছের বন্ধুটা এখন আর পৃথিবীতে নেই। এরপর এই ঘটনার 10 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা একটি মেয়েকে দেখি, যে মধ্যরাতে নিজের হাতে এবং মাথায় প্রদীপ জেলে গ্রামের রাস্তা দিয়ে মন্দিরের দিকে ছুটছে, এবং ওর পায়ের নুপুরের বিশাল আওয়াজ হচ্ছে। মেয়েটি প্রচণ্ড জোরে ছুটছে, কিন্তু ওই প্রদীপগুলো কিছুতেই নিমছে না। পরের দিন মঙ্গলবার সকালে গ্রামবাসীদের একটি বাইরের দেওয়ালে বড় বড় কিছু লেখা দেখতে পায়, এবং সেটা দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। এখানে রাজু নামের একটি ছেলে ছিল, যার এইসব বিষয় নিয়ে কিছুটা নলেজ ছিল। আর তার বন্ধু ছিল পুলি, যে কিছু চোখে দেখতে পেত না। পুলি তখন রাজুকে জিজ্ঞাসা করে, ওখানে কি লেখা আছে? রাজু বলে, ওখানে এরকম দুজনের নাম লেখা আছে, যাদের বিয়ের পরও অন্যজনের সাথে রিলেশন রয়েছে। যে লোকের বইয়ের নাম লেখা ছিল, সেই লোকটাও এখানে এসে এটি দেখতে পায় আর মারাত্মকভাবে রেগে যায়। সে ভাবে আজ নিজের বউকে সে মেরেই ফেলবে। কিন্তু একটু পরেই দেখা যায় যে ক্ষেতের একটা কুয়োর পাশে ওই লোকটার বউ এবং তার প্রেমিকা মরে পড়ে রয়েছে, যা দেখে মনে হচ্ছিল তারা আত্মহত্যা করেছে। তবে এই দৃশ্যে গ্রামবাসীরা hayরান হয়ে যায়। তারা ভাবে এরকমটা কি করে হতে পারে। কিছুক্ষণ পর সেখানে সাব ইন্সপেক্টর মায়াও যায় এই কেসটা সমাধান করার জন্য। মায়া যখন সবকিছু যাচাই করতে শুরু করে, তখন গ্রামবাসীরা তাকে বলে, জমিদার আমাদের মালিক, তিনি যদি অনুমতি দেন তাহলে আপনারা এই লাশ দুটোকে এখান থেকে নিয়ে যেতে পারবেন। একটু পরে এখানে জমিদার আসে। জমিদার পুলিশকে এই লাশগুলো এখান থেকে নিয়ে যেতে বারণ করে। মায়া তাকে বোঝায় যে, দেখুন, আমাদের মনে হচ্ছে এটি মার্ডার, তাই আমাদের বডিগুলো পোস্টমর্টম করা অত্যন্ত জরুরি। তবে জমিদার কথা শুনে না। জমিদার বলে, এটা আত্মহত্যা ছাড়া কিছুই না, আপনারা চলে যান এখান থেকে। এরপর আমরা বিশ্বনাথ নামের ডক্টরকে দেখতে পাই। সে একজন খুব ভালো মানুষ, সবসময় গরিবদেরকে সাহায্য করে। যদি কারো কাছে টাকা না থাকে তাহলে সে ট্রিটমেন্ট দেয়। 4 দিন পরে গ্রামের একজনের বাড়িতে একটি মেয়ের বিয়ের অনুষ্ঠান হয়। এখানে গ্রামের লোকেদের নিয়ন্ত্রণ ছিল। ওখানে রাজা নামের একটি লোক, সে সবাইকে বলে, আমার মনে হচ্ছে শিবাই ওই দুজনকে খুন করেছে। শিবা হলো এই গ্রামে থাকা একজন ফটোগ্রাফার, যে এই বিয়েতে ছবি তুলছিল। কিন্তু এখানে এসব কথা শোনার পর শিবা রাজার সাথে মারপিট করতে লাগে। এই ঝামেলাটা মুহূর্তের মধ্যে একটা বিশাল মারামারিতে পরিণত হয়। গ্রামবাসীরা একে অপরের সাথে মারামারি করতে শুরু করে। এই সময় জমিদারের বউ রাজেশ্বরী চলে আসে। তবে রাজেশ্বরের সামনে সবাই এমন একটা আচরণ করে যেন এখানে কিছুই হয়নি, সব নর্মাল আছে। রাজেশ্বরী আসলে পুজো পাঠ করতে বেশি পছন্দ করত, যে কারণে গ্রামবাসীরা তাকে খুব সম্মান করত। অন্যদিকে মন্দিরের পুরোহিত আর তার ওয়াইফ কথা বলছিল। পুরোহিত এক পর্যায়ে তার ওয়াইফকে বলে, মন্দিরের সামনে মেলা বসার তো সময় হয়ে গেল, কিন্তু হাতে তো একটাও টাকাও নেই। তখন তার বউ বলে, তুমি একবার জমিদারের কাছে গিয়ে কিছু টাকা চেয়ে দেখো না। পরের দিন পুরোহিত জমিদারের কাছে কিছু টাকা চাইতে যায়। তবে জমিদার তাকে বলে, আমি এত ঠাকুর দেবতা মানি না, টাকা দিতে পারবো না, আপনি চলে যান। এই সময় পুরোহিত যখন ওইখান থেকে ফিরে যাচ্ছিল,
তখন জমিদারের বউ তাকে বলে, তুমি এদিকে এসো, আর তাকে কিছু টাকা দেয় যাতে তারা সুষ্ঠুভাবে মেলার আয়োজন করতে পারে। ওই দিন মায়া যখন গ্রামে যাচ্ছিল কিছু তদন্ত করার জন্য, তখন কলাবাগানের ভেতর থেকে একটি দেবীর মুখোশ পরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে যখন গাড়ি থামিয়ে দেখতে যায় তখন আর সেখানে কেউ ছিল না। কিন্তু এটা দেখার পর মায়া কিছুটা হ্যারান হয়ে পড়ে। সে সারাক্ষণ চিন্তাই করতে থাকে যে ওটা কি ছিল। পরের দিন সন্ধ্যাবেলায় মন্দিরের মেলা হয়। সমস্ত গ্রামবাসী ওখানে আনন্দ করছিল। এখানে আমরা সেই মুখোশ পরা ছেলেটিকে দেখতে পাই, যে কিনা মেলা থেকে কিছুটা দূরে একা একা ঘরের সামনে একাই নাচ করছিল। এই রাতে আবারও আমরা সেই মেয়েটিকেও প্রদীপ জ্বালিয়ে ছুটতে দেখতে পাই। পরের দিন আবারও একটা মঙ্গলবার আসে এবং আবারও কেউ বাইরে দেওয়ালের সামনে কিছু লিখে চলে গিয়েছে। সমস্ত গ্রামবাসীরা ওখানে যায় এবং দেখা যায় ওখানে আজকে আরও দুজনের নাম লেখা রয়েছে, যারা বিয়ে করার পরও অন্য কারোর সাথে রিলেশন করছে। পরের দৃশ্যে দেখা যায় যাদের নাম ওই দেওয়ালে লেখা ছিল তারা একটা বিশাল গাছের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। মায়া তখন এই ঘটনার তদন্ত করার জন্য আসে। তখন মায়া বলে, এখন এটা পরিষ্কার যে এটা মার্ডার, কারণ দিনের পর দিন এইভাবে আত্মহত্যা কেউ করতে পারে না। এরপর শিবাকে ডাকা হয় এই লাশগুলোর ছবি তোলার জন্য। দেখা যায় কোনো কারণে শিবা প্রচণ্ড টেনশনে রয়েছে। একটু পরে জমিদার এখানে আসে। তখন মায়া তাকে বোঝায় যে এখন আমাদেরকে ভেরিফিকেশন করতেই হবে, তাই আমাদেরকে বডিগুলোকে নিতেই হবে পোস্টমর্টমের জন্য। জমিদার তখন অনুমতি দিয়ে দেয়। এরপর পুলিশ ওই বডিগুলো নিয়ে চলে যায়। মায়া খুব চিন্তিত, এইভাবে প্রত্যেক মঙ্গলবার কেউ খুনগুলো কেন করছে। সাথে মায়া বলে, আগে যারা মারা গিয়েছে তাদের লাশগুলো বের করতে হবে। কিন্তু যখন ওই কবরগুলো খোঁড়া হয় তখন দেখা যায় একটা বডিও নেই। মায়া বুঝতে পারে যে এর মানে হলো ওই লাশগুলোর মধ্যে কিছুটা একটা প্রমাণ রয়েছে, যে কারণে বডিগুলোকে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরের দিন গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় তারা আজ রাত থেকে গ্রামে পাহারা দেবে। কেউ যদি এভাবে দেয়ালে কিছু লিখতে আসে তাকে ধরবে। তাকে ধরতে পারলে খুনি অবধি পৌঁছানো সম্ভব। রাতে সবাই ঘোরাঘুরি করছিল, তখন ওরা একটা ছেলেকে দেয়ালে কিছু লিখতে দেখতে পায়। গ্রামবাসীরা যখন ছেলেটিকে ধরে তখন দেখা যায় সে হচ্ছে শিবার ছোট ভাই। সেই রাতে ডক্টর বিশ্বনাথ যখন ক্ষেত দিয়ে বাড়ি ফিরছিল তখন তার আশপাশ থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। ডাক্তার যখন বিষয়টা দেখার জন্য যায় তখন সে ওখানে একটি মেয়েকে দেখতে পায়। ওই মেয়েটি তার দিকে একবার তাকিয়ে ধান ক্ষেতের কুয়োর মধ্যে ঝাঁপ দেয় এবং এই দৃশ্য দেখে ডক্টরের হুঁশ উড়ে যায়, কারণ মেয়েটি ছিল সাইলু, যাকে আমরা কাহিনীর একদম শুরুতে দেখেছিলাম। এবার আমাদেরকে বর্তমান সময় থেকে 18 মাস আগের কিছু ঘটনা দেখানো হয়, যাতে আমরা দেখি যে সাইলুর সাথে ঠিক কী হয়েছিল, যার কারণে সে মারা যায়। সাইলু তখন বড় হয়ে গিয়েছে, সে কলেজে পড়ে। গ্রামের অন্য মেয়েদের তুলনায় সাইলু অনেক বেশি সুন্দরী ছিল, তাই সে যখন রাস্তা দিয়ে কোথাও যাতায়াত করত তখন গ্রামের বিভিন্ন জায়গার ছেলেরা সাইলুর দিকে তাকিয়ে থাকতো। সাইলুর কলেজের একজন প্রফেসর তাকে খুব পছন্দ করত। একসময় সাইলুও তাকে খুব পছন্দ করতে শুরু করেছিল। তারা দুজনের রিলেশনে যায়, শারীরিক সম্পর্ক করে ফেলে। সে তার জন্য পাগল হয়ে গিয়েছিল। সাইলু ভেবেছিল যে সে সত্যিই হয়তো তাকে খুব ভালোবাসে, কিন্তু একদিন কলেজে গিয়ে জানতে পারে ওই শিক্ষক অন্য একটি মেয়েকে বিয়ে করেছে। সাইলুর খুব খারাপ লাগে। সাইলু তার সাথে কথা বলতে চায়, তবে সে সাইলুকে বলে, পাগল নাকি, তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব? এইসব বলে সাইলুকে ধাক্কা মেরে সেখান থেকে বের করে দেয়। সাইলু প্রচণ্ড কষ্ট পায়, ও মন থেকে ভেঙে পড়েছিল। প্রফেসর তাকে যে ভালোবাসা দিয়েছিল তা কিছুতেই সে ভুলতে পারছিল না। সেই জন্য সাইলু ওই গ্রামের সমস্ত ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে। সে এতটাই নোংরা পর্যায়ে চলে গিয়েছিল যে লোকজন তার সাথে যা ইচ্ছে তাই করতো। এতে গ্রামবাসীরা সাইলুর উপর অনেক বিরক্ত হয়ে যায়। তারপর গ্রামবাসীরা যায় জমিদারের কাছে সাইলুর ব্যাপারে নালিশ করতে। জমিদার সব শুনে ঠিক করে ওকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। পরের দিন গ্রামের সব লোকজন মিলে সাইলুর বাড়িতে যায় এবং সবাই ওকে প্রচণ্ড মারতে শুরু করে এবং গ্রামের মহিলারা তাকে মেরে গ্রাম থেকে বের করে দেয়। সাইলুর এতে প্রচণ্ড খারাপ লাগে এবং ক্ষেতের মধ্যে থাকা কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফেলে। এরপর কাহিনী বর্তমানে চলে আসে। আমরা মায়াকে দেখতে পাই শিবার ভাইটাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করছে। শিবা জানায় যে ও রাজার বোনের সাথে রিলেশনশিপে আছে, তাই সে যদি তাদের দেওয়ালে নাম লিখে দেয় তাহলে হয়তো রাজা তাদেরকেও বিয়ে দিয়ে দেবে। মূলত এই জন্যই সে লিখতে গিয়েছিল, কিন্তু তার আগেই সে ধরা পড়ে যায়। আসলে সে কাউকে খুন করেনি। মায়া তখন শিবার হাতের লেখা মেলানোর চেষ্টা করে, দেখা যায় দুটো লেখা সম্পূর্ণ আলাদা। এই জন্য মায়া তাকে ছেড়ে দেয়। এরপরে সোমবার রাতেও গ্রামবাসীরা এক হয়ে পাহারা দিতে থাকে। একটু পরে সেই মেয়েটি আসে। সে দুই হাতে প্রদীপ এবং মাথায় প্রদীপ নিয়ে ছুটতে থাকে। তখন তাকে এলাকার এক মুরব্বী দেখে ফেলে। মুরব্বী কাছে আসতে সে মেয়েটিকে মা কালী রূপে দেখতে পায়। লোকটি তখন ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালায়। অন্যান্য লোকেদেরকে গিয়ে বলে, আমি মা কালীকে দেখেছি, তোমরা ওইদিকে যেও না। তবে কেউ তাকে বিশ্বাস করে না, মুরব্বীকে তাড়িয়ে দেয়। এলাকাবাসী ভাবে মন্দিরের পুরোহিতের বউ মাঝে মাঝে মা কালীর রূপ ধারণ করে পুজো করত। এরকমরা পুরোহিতদের পূর্বপুরুষরা করত। সবাই ভাবে মুরব্বী তাকেই দেখেছে।
জানা যায় প্রতি মঙ্গলবার ভোরের দিকে পুরোহিতের বউ এইভাবে সেজেগুজে তারপর মন্দিরে পুজো করতে যায়। এরপর দেখা যায় বিশ্বনাথ গভীর রাতে চুপি চুপি ওই দেওয়ালের কাছে যায় এবং কিছু লিখতে যাবে, তখন মায়া তাকে ধরে ফেলে। কারণ মায়ার প্রথম থেকেই ডাক্তারের উপর সন্দেহ ছিল, কেননা এলাকাবাসী ডাক্তারের উপর অনেক বিশ্বাস করত আর তাকে কেউ সন্দেহ করবে না। মায়া বলে, আপনি ঠিক বলেছিলেন, কুয়োর পাশে সাইলুর আত্মা দেখেছেন, কিন্তু এখন বুঝলাম ওটা ভুয়ো ছিল। ডক্টর বুঝে গিয়েছিল গ্রামবাসীরা এসব জানলে তার আর রক্ষে থাকবে না। সেই জন্য ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন বের করে মায়াকে পুশ করে দেয়। মায়া সেখানেই জ্ঞান হারায়। এরপর মায়া যখন নিজের চোখ খুলে সে নিজেকে একটা বন্ধ বাড়িতে দেখতে পায়। তার হাত পা বাঁধা ছিল, ডাক্তারও সেখানে ছিল। মায়া বলে, আমি আপনাকে দেখে নেব। ডক্টর মায়াকে বলে, আগে সত্যটা জানুন, আমি কেন এসব করেছি, তারপর না হয় যা ইচ্ছে তাই আমাকে করবেন। ডক্টর জানায়, একদিন জঙ্গলের পথ দিয়ে আসার সময় সে সাইলুকে অত্যন্ত খারাপ অবস্থায় দেখতে পায়। সাইলুকে আমি হসপিটালে নিয়ে যাই। ও প্রচণ্ড ভয় পেয়েছিল, সেই জন্য আমি একজন মহিলা ডক্টরকে দেখাই। সেই ডক্টর যখন সাইলুকে চেক আপ করে, তখন জানা যায় সাইলু অস্বাভাবিক একটা রোগে আক্রান্ত। এটা এমন একটা রোগ যা কোনো সাধারণ মহিলার যৌন চাহিদা অতিরিক্ত বাড়িয়ে দেয়। এই কারণে সাইলু গ্রামের ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করে ফেলতো। এমনকি এইসব থেকে ছাড় পাওয়ার জন্য ও রোজ নিজেকে টর্চার করত। এটা এমন একটা রোগ যা খুব সহজেই পিছু ছাড়ে না, যতক্ষণ না সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ডক্টর সাইলুকে নিজের মেয়ের মতো করেই দেখতো, সাইলুও তাকে বাবার মতো করেই দেখতো। একই সময় আমরা জঙ্গলে শিবাকেও দেখতে পাই। সে এখানে কাউকে খোঁজার চেষ্টা করছে। এই সময় মাস্ক পরা ছেলেটি তাকে দেখতে পায় আর শিবার সাথে মারপিট করতে লাগে। শিবা যে কোনো পর্যায়ে এবার ওর মুখটা দেখতে চায়। শিবা ছুরি দিয়ে মুখোশ পরা ছেলেটিকে মারতে থাকে এবং ছেলেটির মুখ রক্তাক্ত হয়ে যায়। কিন্তু এরপর মুখোশ পরা ছেলেটি একটি ত্রিশূল দিয়ে শিবাকে আঘাত করে এবং শিবা সেখানেই মারা যায়। এদিকে ডক্টর তাকে বলে, সাইলু সেই সময় হয়রান হয়ে পড়েছিল, ওর একজনের সাথে খুব দরকার ছিল। একদিন ওর সেই ছোটবেলার বন্ধু রবি তার কাছে আসে, যাকে বেঁচে থাকতে দেখে সাইলু অনেক খুশি হয়ে যায়। সে ভাবতেই পারেনি রবি এখনো বেঁচে আছে। রবি জানায় ও সেদিন নিজের বাবাকে সাইলুর সাথে খারাপ কাজ করতে দেখে ফেলেছিল, সেই জন্য ও নিজের বাবাকে মেরে ফেলেছে এবং তাকে বাড়িতে রেখে আগুন ধরিয়ে দেয়, যাতে লোকজন এটা ভাবে যে সেই আগুনে উভয়ে পুড়ে মারা গিয়েছে। কিন্তু তখন থেকে রবি ছায়ার মতো সাইলুর পেছনে পেছনে থাকতো আর বাকি সময় মন্দিরের পেছনে একটি ঘরে লুকিয়ে থাকতো। প্রতিদিন এই মন্দিরে কেউ না কেউ প্রসাদ দিতে আসতো আর সেই প্রসাদ খেয়ে নিজেকে বাঁচিয়ে রাখে রবি। মন্দিরের মহালক্ষ্মী দেবীর মতো একটা মুখোশ বানিয়েছিল আর ওটা পরে সবার সামনে যেত, যাতে কেউ তাকে চিনতে না পারে। সাইলু ওকে ফিরে পেয়ে খুব খুশি ছিল, এমনকি তারা দুজন বিয়ে করবে বলে ঠিক করেছিল। কিন্তু রবি একদিন জানতে পারে সাইলু আত্মহত্যা করেছে। এটা শোনার পর রবি মানতেই পারছিল না। রবি সাইলুকে দেখার পর বুঝতে পারে কেউ ওকে খুন করেছে। যে খুনটা 6জন মানুষ মিলে করেছিল, ওই 6জনের মধ্যে রবি 4জনকে মেরেই ফেলে। এখন যে দুজন বেঁচে আছে তাদের মধ্যে রবি হয়তো এখন একজনকে মেরে ফেলেছে। মায়া ডক্টরকে জিজ্ঞাসা করে, বাকি দুজন কারা? ডক্টর বলে, শিবা এবং জমিদারের বউ রাজেশ্বরী, যার অবৈধ সম্পর্ক রয়েছে, যেটা জমিদার এখনো জানে না। দেখা যায় ক্ষেতের মধ্যে যে ত্রিশূল দিয়ে শিবাকে মেরেছিল সে অন্য কেউ না, সে ছিল রবি। কিন্তু মায়া বলে, রাজেশ্বরী তো খুব সৎ একটা মেয়ে। ডক্টর বলে, না, ও খুব লোভী। টাকার জন্য সে জমিদারকে বিয়ে করেছে আর ঠাকুরের প্রতি যে ভক্তি দেখায় সেটা শুধুমাত্র লোক দেখানোর জন্য। ডক্টর এবার মায়াকে সাইলুর খুন করার আসল কাহিনীটি শোনায়, যেটা হলো একদিন সাইলু শিবা এবং রাজেশ্বরীকে খুব বাজে একটা অবস্থায় দেখে ফেলেছিল। এই ব্যাপারটা যাতে কেউ জানতে না পারে, সেই জন্যই ওই 6জন মিলে সাইলুকে প্রাণে মেরে ফেলে এবং সমাজের সামনে একটি মিথ্যা ঘটনা সাজিয়ে দেয়। বাইরে আমরা জমিদারকে দেখতে পাই আর সে ডক্টর এবং মায়ার কথোপকথন শুনে ফেলেছে। সে প্রচণ্ড রেগে যায় এবং বাড়িতে গিয়ে রাজেশ্বরীকে ইচ্ছে মতো মারধর করে, তারপর তাকে পুড়িয়ে মেরে ফেলে। রবিরও এখন সাইলুর জন্য প্রতিশোধ নেওয়া হয়ে গিয়েছে। এরপর রবি ওই পুকুরটায় ঝাঁপ দিয়ে দেয়। পরের দিন গ্রামে যখন রাজেশ্বরী মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে, তখন প্রচুর গ্রামবাসী এসে জমিদারের বাড়ির সামনে এসে জড়ো হয়। পুলিশ চলে এসেছিল। মায়া জমিদারকে বলে, কিভাবে হলো এইসব? জমিদার বলে, ও তো দেবী মার ভক্ত ছিল, ও নিজেকে শেষ করে ফেলেছে যাতে ও তার কাছে থাকতে পারে। মায়া বুঝে গিয়েছিল জমিদার নিজের বউকে নিজেই মেরে ফেলেছে। তবে মায়ার এখন সাইলুর জন্য খুব খারাপ লাগছিল, সেই জন্য সে জমিদার এবং ডাক্তার কাউকে কিছু না বলে এই গ্রাম থেকে ট্রান্সফার নিয়ে নেয়, অন্য কোথাও চলে যায়। সেই রাতে জমিদার ডাক্তারকে বলে, আপনি যখন ইন্সপেক্টরকে সব কিছু বলেছিলেন তখন আমি বাইরে থেকে সব শুনে নিয়েছিলাম, আমি নিজেকে সামলাতে পারিনি, আমি বাড়ি গিয়ে রাজেশ্বরীকে মেরে ফেলেছি। সাথে জমিদার ডাক্তারকে জিজ্ঞাসা করে, আপনি কি করে জানলেন যে ওই 6জন সাইলুকে মেরেছে? ডক্টর জানায়, পুলিশ সব কিছু বলেছে। আপনাদের পুলির কথা মনে আছে নিশ্চয়ই, যে চোখে দেখতে পায় না। আসলে পুলি অন্ধ না, সে অন্ধ সাজার নাটক করে আর গ্রামবাসীর থেকে সাহায্য তোলে। ও একদমই নর্মাল।
ওই দিন যখন 6 জন মিলে সাইলুকে মারছিল, তখন পুলি ওখানেই ছিল। সে দূর থেকে সব দেখে নিয়েছিল। তারপর ডক্টর যখন বাড়ি ফেরে, তখন সে ডাক্তারকে সবকিছু বলে। তারপর ডক্টর এবং রবি এরকম একটা প্ল্যান সাজায় এবং তাদের সবাইকে মেরে সাইলুর আত্মার প্রতিশোধ নেয়। তো বন্ধুরা, এই হলো মঙ্গলবরম মুভির গল্প। আজকে এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের গল্পে।